জঙ্গলের ভেতরের বড় একটা গাছের ডালের উপর সার বেঁধে বসে আছে বেশ কিছু অদ্ভুত দর্শন বামনাকৃতির মানুষ। তাদের দেখতে মানুষের মতো হলেও চেহারা কি বিভৎস! এক একটার মাথা শরীরের তুলনায় অনেক বড়, আর চোখগুলো আগুনের গোলার মতো দাউ দাউ করে জ্বলছে। তাদের হাতগুলো অস্বাভাবিকভাবে লম্বা, আর আঙুলের ডগা ছিল তলোয়ারের মতো ধারালো দীর্ঘ নখ। সেই অদ্ভুত বামনাকৃতির জানোয়ারগুলোর নখগুলো গাছের ডালের ভেতর গেঁথেছিল। তাদের কুৎসিত মুখ থেকে বেরিয়ে আসছিল বড় বড় ধারালো দাঁত। এক একটার উচ্চতা হবে বড় জোর 1.5 থেকে 2 ফুট। কুচকুচে কালো শরীর, আর মাথায় সাপের মতো পেঁচানো জট পাকানো ঘন চুল। আমি স্থির হয়ে তাদের দিকে তাকিয়েছিলাম। হঠাৎ করেই তাদের মধ্য থেকে একজন আমাকে দেখে ফেলল। স্বাগত জানাচ্ছি রহস্য আর রোমাঞ্চের এক মায়াবী আঙিনায়। অন্ধকার যখন ঘন হয়ে আসে আর চারপাশের চেনা শব্দগুলো যখন অচেনা ঠেকতে শুরু করে, ঠিক তখনই শুরু হয় আমাদের পথ চলা। আমি শান্ত, আপনাদের সাথে আছি আজকের এই নিস্তব্ধ রাতে। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা আমিও এখনো পর্যন্ত ভালো আছি এবং ভালোর দলেই আছি। আজকের গল্পটি সাধারণ কোনো ভৌতিক কাহিনী নয়, বরং এটি আমাদের আত্মার গভীর কোনো সুপ্ত ভয়কে জাগিয়ে তোলার গল্প। অনেকদিন ধরে ভাবছিলাম আপনাদের এমন কিছু শোনাবো যা শোনার পর রাতের একা ঘরে নিজের ছায়াটাকে আপনার পর ভাববেন। অবশেষে আমার অত্যন্ত প্রিয় স্টোরি টেলার মোহাম্মদ রাসেল হোসেন রাজের সংগ্রহ থেকে এমন একটি ঘটনা পেয়েছি যা প্রথমবার পড়ার সময় আমার নিজেরও গায়ের লোম খাড়া হয়ে গিয়েছিল। শান্ত হয়ে বসুন, ঘরের আলোটা একটু কমিয়ে দিন, আর হেডফোনটি কানে লাগিয়ে বাইরের জগৎ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে দিন। কারণ আজ আমরা প্রবেশ করতে যাচ্ছি এক পরিত্যক্ত অতীতের গহীনে, যেখানে প্রতিটি দীর্ঘশ্বাস কোনো না কোনো অশরীরী অস্তিত্বের জানান দেয়। প্রস্তুত তো আপনি? চলুন তবে শুরু করা যাক আজকের হালহিম করা সেই মূল ঘটনায়। আমি মোহাম্মদ রাসেল হোসেন রাজ। আমার বাসা সাতক্ষীরা জেলার কলারোয়া থানার বিহুলিয়া গ্রামে। শান্ত ভাই, বর্ণনায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা সবাই প্রস্তুত তো? তাহলে চলুন ঘুরে আসি ভয়ের নতুন দুনিয়া থেকে। ঘটনাটি খুব বেশি দিন আগের নয়, মাত্র মাস 2 আগেকার কথা। আমাদের বাড়ির পাশে 2টি মাঠ আছে। এর মধ্যে একটি মাঠে টমেটো ও কুলের চাষ হয়, আর অন্যটিতে কেবল ধান চাষ করা হয়। আমাদের পাশের বাড়ির এক চাষা ঠিক করলেন তার জমিতে এবার তিনি কুলের চারা রোপণ করবেন। চাষার এই জমিটার অবস্থান ছিল একদম মাঝখানে, যার পাশেই ছিল একটা ঘন বাগান। যখন কুলের চারাগুলো বড় হতে শুরু করলো, তখন একা সেগুলো সামলানো চাষার পক্ষে কঠিন হয়ে দাঁড়ালো। বাগান দেখাশোনা করার জন্য ওনার একজন লোক দরকার ছিল। একদিন আমি আমাদের বাজারের একটি দোকানে বসে চা খাচ্ছিলাম। ঠিক তখন ওই চাষা এসে আমার পাশে বসলেন এবং বললেন, রাজ, তোর হাতে এখন কি কোনো কাজ আছে? আমি বললাম, কেন চাষা, কি হয়েছে? চাষা বললেন, আরে আমার কুলের বাগানটা তো দেখছিস, ওটা দেখাশোনা করার জন্য একজন লোক লাগবে। তোর হাতে যদি কোনো কাজ না থাকে তবে তুই কি বাগানটার দায়িত্ব নিতে পারবি? সত্যি বলতে তখন আমার হাতে তেমন কোনো কাজ ছিল না। একদিন কাজ পেলে 2 দিন বসে থাকতে হতো। তাই আমি চাচাকে বললাম, আচ্ছা ঠিক আছে চাচা, আমি কাল থেকে কাজ শুরু করব। আমি বললাম, চাচা, আমি আপনার কুলের বাগানে কাজ করব ঠিকই, কিন্তু বাগানটা ঠিক কোথায় আমি তো চিনি না। চাচা বললেন, আরে চিনিস না মানে? ওই যে গত বছর যে জমিতে ধান চাষ করেছিলাম ওটাই। আমি অবাক হয়ে বললাম, ও আচ্ছা, তার মানে আপনি এবার ধানের জমিতে কুলের চাষ করেছেন? ঠিক আছে চাচা। চাচা তখন আশ্বস্ত হয়ে বললেন, হ্যাঁ রে বাবা, একা তো আর সব সামলাতে পারছি না, তাই তোকে বলা, তুই কাল সকালে চলে আসিস, কেমন? আমি রাজি হয়ে গেলাম। চাচা দোকান থেকে উঠে যাওয়ার সময় আবারও মনে করিয়ে দিয়ে বললেন, শোন রাজ, রোদ ওঠার আগেই চলে আসিস। এখন যে কড়া রোদ পড়ছে, বেশি দেরি করলে কষ্ট হবে, তোর চেহারাটা রোদে পুড়ে নষ্ট হয়ে যাবে, সাবধানে থাকিস। আমি হাসতে হাসতে বললাম, চাচা, আমার কথা আপনার অত ভাবতে হবে না, আমি এখন নিশ্চিন্তে বাড়ি জানতো। আমার কথা শুনে চাচা মুচকি হেসে ওখান থেকে চলে গেলেন। পরদিন ফজরের আজান শুনেই আমার ঘুম ভেঙে গেল। নামাজ পড়ে আমি সোজা মাঠের উদ্দেশ্যে রওনা দিলাম। মাঠটা বাড়ির কাছেই হয়, খুব অল্প সময়ের মধ্যেই পৌঁছে গেলাম। তখন ভোরের সূর্য ওঠেনি,
চারপাশটা আবছা অন্ধকার। হাতঘড়িটার দিকে তাকানোর কথা খেয়াল ছিল না, তবে একটা জিনিস দেখে অবাক হলাম। পুরো মাঠ জুড়ে ঘন কুয়াশার মতো অন্ধকার চাদর বিছিয়ে আছে। এখন এই প্রচণ্ড গরমের সময় এত কুয়াশা কোত্থেকে এলো সেটা ভেবে কুল কিনারা পেলাম না। অদ্ভুত এক ধোঁয়াশা চারিদিকে। ওসব সাত পাঁচ না ভেবে আমি বাগানে কাজ শুরু করে দিলাম। বেশ কিছুক্ষণ কাজ করার পরও সেই কুয়াশা ভাবটা কাটলো না। আমি এক মনে কাজ করে যাচ্ছিলাম। প্রথম দিকে কোনো সমস্যা হয়নি, কিন্তু হঠাৎ হঠাৎ করেই আমার মনে হতে লাগলো বাগানের পাশের জঙ্গলের ভেতরে দিয়ে কারা যেন অনবরত দৌড়াদৌড়ি করছে। সেই সাথে বইছে এক রকমের শাসা ঠান্ডা বাতাস। আমি চমকে উঠে পেছনে তাকালাম, কিন্তু না, সব কিছু স্বাভাবিক, কেউ কোথাও নেই। ভাবলাম মনের ভুল হতে পারে, তাই আবারও কাজে মন দিলাম। কিন্তু একটু পরেই আবারও সেই অনুভূতি। আমার ঠিক পেছনে কেউ একজন দ্রুত বেগে ছুটে গেল। এবারও পেছনে তাকিয়ে কাউকে দেখতে পেলাম না। বুকের ভেতরটা এবার সামান্য কেঁপে উঠল। কিছুটা ভয় পেলেও নিজেকে সামলে নিলাম। একজনের কাজে এসেছি, এত তাড়াতাড়ি ভয় পেয়ে বাড়ি ফিরে গেলে তো হবে না। কাজ শেষ না করে চাচা পারিশ্রমিক দেবে না, এসব সাত পাঁচ ভেবে নিজেকে স্থির রাখলাম। তবে এবার চোখ কান খোলা রাখলাম। হঠাৎ করে মনে হলো কেউ একজন আমার কানের একদম কাছে মুখ নিয়ে এসে ফিস ফিস করে বলল, অনেকদিন পর তোকে পেয়েছি, আজ তোকে এত সহজে ছাড়বো না, তোর সব রক্ত শুষে খাবো। কথা শেষ করে এক বীভৎস অট্টহাসি দিয়ে অদৃশ্য হয়ে গেল সেই শব্দটা। আমি ভয়ে শিউরে উঠলাম। নিজেকে সাহস দেওয়ার জন্য চিৎকার করে বললাম, কে রে? কে আমার সাথে মজা করছিস? ভিতুর মতো পেছনে লুকিয়ে না থেকে সামনে আয়, একেবারে শেষ করে দেব তোকে। আমার এই চিৎকারের পর মুহূর্তের জন্য সবকিছু নিস্তব্ধ হয়ে গেল, কিন্তু শান্তি বেশিক্ষণ স্থায়ী হলো না। কিছু সময় পর আবারও শুনতে পেলাম সেই জঙ্গল থেকে কারা যেন অমানসিক স্বরে হাঁটছে। এবার আমার ভীষণ রাগ হলো। হুট করে ঘুরে জঙ্গলটার দিকে তাকালাম, কিন্তু পেছনে তাকাতেই আমি যা দেখলাম সেই দৃশ্যের জন্য আমি কোনোভাবেই প্রস্তুত ছিলাম না। আমার শরীর হিম হয়ে গেল। দেখি জঙ্গলের ভেতরের বড় একটা গাছের ডালের উপর সার বেঁধে বসে আছে বেশ কিছু অদ্ভুত দর্শন বামনাকৃতির মানুষ। তাদের দেখতে মানুষের মতো হলেও চেহারা কি বিভৎস! এক একটার মাথা শরীরের তুলনায় অনেক বড়, আর চোখগুলো আগুনের গোলার মতো দাউ দাউ করে ঝুলছে। তাদের হাতগুলো অস্বাভাবিকভাবে লম্বা, আর আঙুলের ডগা ছিল তলোয়ারের মতো ধারালো দীর্ঘ নখ। সেই অদ্ভুত বামনাকৃতির জানোয়ারগুলোর নখগুলো গাছের ডালের ভেতর গেঁথেছিল। তাদের কুৎসিত মুখ থেকে বেরিয়ে আসছিল বড় বড় ধারালো দাঁত। এক একটার উচ্চতা হবে বড় জোর 1.5 থেকে 2 ফুট। কুচকুচে কালো শরীর, আর মাথায় সাপের মতো পেঁচানো জট পাকানো ঘন চুল। আমি স্থির হয়ে তাদের দিকে তাকিয়েছিলাম। হঠাৎ করেই তাদের মধ্য থেকে একজন আমাকে দেখে ফেললো। সে বুঝতে পারলো যে আমি তাদের অস্তিত্ব টের পেয়েছি। মুহূর্তের মধ্যে সে তার নিজের ভাষায় বাকিদের উদ্দেশ্য করে কি যেন এক সংকেত দিল। সাথে সাথে গাছের উপরে থাকা সেই বীভৎস প্রাণীগুলো তাদের রক্তলাল চোখ দিয়ে আমার দিকে তাকালো। সেই চাহনি দেখে আমার কলিজাটা একেবারে শুকিয়ে গেল। আমার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিল। পালানোর কোনো শক্তিও যেন পাচ্ছিলাম না। ঠিক তখনই সবকটা বামন গাছ থেকে তাদের লম্বা দাঁতগুলো হাতগুলো ছেড়ে দিল এবং অতি দ্রুত নিচে নেমে আমার দিকে ধেয়ে আসতে শুরু করলো। ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। আমি দৌড় দেওয়ার আপ্রাণ চেষ্টা করছিলাম, কিন্তু মনে হলো কে যেন আমার পা দুটো মাটির সাথে গেঁথে দিয়েছে। সেই অশুভ শক্তিগুলো যখন আমার একেবারে সামনে এসে দাঁড়ালো, আমি ভাবলাম আজই বুঝি আমার শেষ দিন। আল্লাহ কি আমার মৃত্যু এই শয়তানদের হাতেই রেখেছেন? আমি শেষ চেষ্টা হিসেবে গলা ছেড়ে চিৎকার করার জন্য মুখ খুললাম, কিন্তু তার আগেই তাদের মধ্যে একজন লাফ দিয়ে আমার টুটি চেপে ধরলো। তার ধারালো নখগুলো আমার চামড়া ভেদ করে ভেতরে ঢুকে যাচ্ছিল। আমার দম বন্ধ হয়ে আসতে লাগলো। চোখ দুটো উল্টে যাওয়ার উপক্রম। আমি মনে মনে শেষবারের মতো বললাম, হে আল্লাহ, আমাকে রক্ষা করো। ঠিক তখন
আমার চেতনা হারানোর ঠিক আগে আমি এক গম্ভীর কণ্ঠস্বর শুনতে পেলাম। অস্পষ্টভাবে মনে হলো ওটা আমার প্রতিবেশী চাচার গলা। তিনি চিৎকার করে বলছেন, কে ওখানে, কে? এরপর আমার আর কিছুই মনে নেই। এক গভীর অন্ধকারে আমি তলিয়ে গেলাম। যখন আমার জ্ঞান ফিরল, দেখলাম আমি নিজের বিছানায় শুয়ে আছি। শিহরে মা, বাবা আর পাশে সেই চাচা বসে আছেন। মা আমাকে ব্যাকুল হয়ে জিজ্ঞেস করলেন, কিরে রাজ, তোর কি হয়েছিল বলতো? আমি যন্ত্রণাকাতর কণ্ঠে পুরো ঘটনাটি খুলে বললাম। কথা বলতে বলতে হঠাৎ আমার গলায় প্রচণ্ড জ্বালা অনুভূত হলো। আয়নায় তাকে দেখলাম গলার কাছে 3টি গভীর আঁচড়ের দাগ এবং জমাটবদ্ধ রক্ত। আমি বুঝতে পারলাম ওই শয়তানটা যদি আর কয়েক সেকেন্ড আমার গলা ধরে রাখতো তবে আমার প্রাণটা বের হয়ে যেত। চাচা দীর্ঘশ্বাস ফেলে বললেন, রাজ, তোর কথা শুনে যা বুঝলাম তুই খুব খতরনাক জিনের পাল্লায় পড়েছিস। ওই জঙ্গলের ভেতরটা ভালো না, ওখানে অনেক অশুভ শক্তির বাস। আমি যদি ঠিক সময়ে না পৌঁছাতাম তবে ওরা আজ তোকে মেরেই ফেলতো। লোকে বলে ওই জঙ্গলের ভিতর মাঝে মধ্যেই কান্নার আওয়াজ আর অট্টহাসি শোনা যায়। আল্লাহর অশেষ রহমত যে তুই আজ বেঁচে গিয়েছিস। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, চাচা, আমি তো ফজরের আজানের পর মাঠে গিয়েছিলাম, জানতাম আজানের পর জিনেরা নাকি পালিয়ে যায়, তবে এমনটা হলো কেন? চাচা গম্ভীর মুখে বললেন, এটাই তো ভয়ের ব্যাপার। ওই এলাকার জিনেরা কতখানি শক্তিশালী যে আজানের পরেও তারা সক্রিয় থাকে। ওরা মায়া জানে রে রাজ, ওদের সামনে এমন কিছু দেখাবে যা তুই বিশ্বাসই করতে পারবি না। যাই হোক, এসব নিয়ে আর ভাবিস না। মসজিদের ইমাম সাহেব তোর জন্য পানি পড়া আর একটা তাবিজ নিয়ে গেছেন। মার কাছ থেকে পানি পড়াটা খেয়ে নিস আর গোসলের পর তাবিজটা হাতে রেখে বেঁধে রাখিস। আর শোন, সাবধান, কখনো আর একাকে ওই জঙ্গলে ত্রিসীমানায় যাবেনি। এই বলে চাচা আমাদের বাড়ি থেকে বিদায় নিলেন। কিন্তু আমার গলার সেই আসলের দাগ আর সেই বিভৎস লাল চোখগুলো এখনো আমার রাতের ঘুম কেড়ে নেয়। শান্ত ভাই, এটাই ছিল আমার জীবনের সেই হাড়হিম করা বাস্তব অভিজ্ঞতা। আপনাদের সবার কাছে অনুরোধ, ভোরবেলা বা সন্ধ্যাবেলা নির্জন এলাকায় চলাফেরা করার সময় অবশ্যই সাবধানে থাকবেন। গল্পটি যদি আপনাদের বুকের ধুকপুকানি বাড়িয়ে দিয়ে থাকে তবে সেই ভালো লাগাটুকু আমাদের জানাতে ভুলবেন না। একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন এবং আপনার অনুভূতি বা এই ঘটনা নিয়ে আপনার নিজস্ব কোনো ব্যাখ্যা থাকলে তা কমেন্ট বক্সে আমাদের সাথে শেয়ার করুন। আপনাদের এক একটি মন্তব্য আমাদের পরবর্তী রহস্যভেদের রসদ যোগাবে। আমরা পরবর্তী ঘটনায় চলে যাব। তো চলুন শুরু করা যাক। পরবর্তী ঘটনা শুরু। শান্ত ভাই, এখন চলে যাব আমার জীবনের দ্বিতীয় ঘটনায়। ঘটনাটি অতি যত্নের সাথে পাঠিয়েছেন ওই একই ব্যক্তি, মোহাম্মদ রাসেল হোসেন রাজ ভাই। ভাইকে অনেক অনেক ধন্যবাদ তার চমৎকার লোমহর্ষক এসব ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রিয় লিসেনার্স, আপনারাও লিখে পাঠান আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো, অতি যত্নের সাথে পড়ে শোনাবো, কথা দিলাম। ঘটনা লিখে মেল করুন আমাদের মেল ঠিকানায় arjshantobhut.com@gmail.com। তাছাড়া এই মেল অ্যাড্রেস সহজেই পেয়ে যাবেন আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে এবং এই গল্পের কমেন্ট বক্সে। তো এখন শুরু করা যাক প্রিয় রাসেল হোসেন রাজ ভাইয়ের দ্বিতীয় ঘটনায়। পড়ছি রাজ ভাইয়ের ভাষায়। শান্ত ভাই, এই ঘটনাটি ঘটেছিল আমাদের পাশের বাড়ির চাচির সাথে। ঘটনাটি কতটা ভয়ঙ্কর জানি না, তবে এটি যে কতটা অদ্ভুত ও রহস্যময় তা আপনারা শুনলেই বুঝতে পারবেন। প্রিয় লিসেনার্স, যারা শুনছেন তাদের বলে রাখি, আমার পাঠানো প্রতিটি ঘটনাই কিন্তু শতভাগ সত্যি। সেদিন সকালে আমি একটু দেরিতেই ঘুম থেকে উঠেছিলাম, প্রায় 8টার মতো বাজে। হঠাৎ শুনতে পেলাম পাশের বাড়ির চাচি আমার মায়ের সাথে বেশ উত্তেজিত হয়ে কিছু একটা নিয়ে আলাপ করছেন। আমার মধ্যে সহজাত কৌতূহল কাজ করলো। আমি গিয়ে জিজ্ঞেস করলাম, চাচি, কি হয়েছে? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অনেক ভয় পেয়েছেন। চাচি আমার মুখের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন। ওনার চোখ মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে উনি বেশ আতঙ্কিত। আমি আবার বললাম, চাচি, আপনি কি কাউকে দেখেছেন যে আপনাকে ভয় দেখাচ্ছে? চাচি তখন আমাকে বললেন, রাজ, তুই তোর মায়ের পাশে বস, বলছি সব। আমি বসে পড়লাম। চাচি বলতে শুরু করলেন, তোর চাচা তো বাড়িতে নেই, কাজে বাইরে গেছে 3 দিনের জন্য। আজ ফজরের পর আমি ঘুম থেকে উঠি, নামাজ পড়ার জন্য শুধু উজু করা দরকার, তাই ঘর থেকে বেরিয়ে কলতলায় গিয়ে দাঁড়াই।
চাচি কিছুটা থেমে আবার বলতে শুরু করলেন। ঠিক তখনই আমি এক অদ্ভুত জিনিস দেখলাম। আমাদের বাড়ির পশ্চিম পাশের পিচ ঢালা রাস্তার উপর কেউ একজন মাজা নিচু করে দাঁড়িয়ে আছে। লোকটাকে দেখে মনে হচ্ছিল যেন সে নামাজের রুকুতে আছে। লোকটার গায়ে ছিল কুচকুচে কালো রঙের লম্বা একটা পাঞ্জাবি। আমার মনে তখন তীব্র কৌতূহল। আমি চাচিকে জিজ্ঞেস করলাম, আপনি কি লোকটার কাছে গিয়েছিলেন? চাচি বললেন, হ্যাঁ। লোকটার মাঝ রাস্তায় অমন অদ্ভুত ভঙ্গিতে কেন দাঁড়িয়ে আছে জানার জন্য আমি একটু সামনের দিকে এগিয়ে গেলাম। আমার তখন বেশ ভয় লাগছিল, কিন্তু অদম্য কৌতূহলে আমি লোকটার একদম কাছাকাছি গিয়ে দাঁড়ালাম। জিজ্ঞেস করলাম, কে আপনি? আর এই অসময়ে এখানে এমন কুজো হয়ে দাঁড়িয়ে আছেন কেন? চাচি এবার ভয়ে কাঁপতে কাঁপতে বললেন, আমার কথা শেষ হওয়ার আগেই সেই লোকটা রুকু অবস্থা থেকেই এক গম্ভীর ও বীভৎস কণ্ঠে চিৎকার করে বলে উঠল, আমি যা করছি তাতে তোর কি? তোর সময় হয়েছে তাই এসেছিস। যা বলছি শোন, এখান থেকে এক্ষুনি চলে যা, নইলে তোর কপালে দুঃখ আছে। সেই গম্ভীর আওয়াজ শুনে চাচি থতমের মতো খেয়ে যান। ওনার হাত পা ঠক ঠক করে কাঁপতে শুরু করে। চাচি ওখান থেকে চলে আসার জন্য যেই না পেছনে ঘুরেছেন, অমনি সেই লোকটাও আবার গর্জে উঠল, আর কখনো রাতের বেলা এভাবে বাইরের দিকে তাকাবি না। আজ প্রথমবার বলে তোকে ক্ষমা করে দিলাম। আমারও এখন নামাজের সময় হয়ে গেছে, না হলে তোকে খবর করে ছাড়তাম। যা বলা এখান থেকে। চাচি আর এক মুহূর্ত দেরি না করে সোজা বাড়ির ভেতর ঢুকে পড়লেন এবং ভয়ে গুটিসুটি মেরে শুয়ে রইলেন। সকালে যখন পাড়ার লোকজন কাজে যাওয়ার জন্য বাইরে বের হলো, তখন সবার গলার আওয়াজ শুনে ওনার সাহস ফিরল এবং উজু করতে বের হলেন। চাচি উজু করে নামাজ পড়লেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করলেন। সত্যি বলতে চাচির মুখে এই ঘটনা শুনে আমি যেন হতভম্ব হয়ে গেলাম। তবে অবিশ্বাস করার কোনো উপায় ছিল না, কারণ আমাদের এলাকায় এমন অনেক ঘটনা প্রায়ই ঘটে। আমার আম্মু তখন চাচিকে বললেন, ভাবি, আপনাকে যেহেতু ওদিকে তাকাতে মানা করেছে, আপনি আর ওদিকে যাবেন না, কে জানে বড় কোনো বিপদ হয়ে যেতে পারে। এরপর চাচি আমাদের বাড়ি থেকে চলে গেলেন। এরপরে রাজভাই আর কিছু লেখেন নাই, অর্থাৎ এখানেই দ্বিতীয় ঘটনার সমাপ্তি করে দিলেন। তারপরে রাসেল ভাই তৃতীয় ঘটনা লিখে পাঠিয়েছেন। তিনি 3 নম্বর ঘটনাটি যেভাবে পাঠিয়েছেন ঠিক সেভাবেই পড়ছি। ঘটনা শুরু। শান্ত ভাই, এবার আসি আমাদের সর্বশেষ ঘটনায়। এই ঘটনাটি আমাদের পাশের বাড়ির এক আবুকে কেন্দ্র করে, যা আমার আম্মু নিজের চোখে দেখেছিলেন। চাচির এক মেয়ে আছে। বিয়ের পর যখন তিনি সন্তান সম্ভবা হলেন, তখন থেকে এক অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করেন। স্বপ্নে তিনি দেখতেন ভয়ঙ্কর সব বিষধর সাপ তাকে কামড়ানোর জন্য তাড়া করছে। তিনি চিৎকার করে ঘুম থেকে জেগে উঠতেন। কখনো দেখতেন এক রহস্যময় মুরব্বী লোক স্বপ্নে এসে তার গর্ভের সন্তানকে দাবি করছে। আবু যখন রাজি হতেন না, তখন সেই লোকটা তাকে মারধর করত। একদিন স্বপ্নে তার মৃত দাদা এসে বাচ্চাটিকে চাইলেন। আপু আবেগের বশবর্তী হয়ে বাচ্চাটাকে দিতে রাজি হয়ে গেলেন। ব্যাস, তারপর থেকে শুরু হলো আসল ঘটনা। পেটে প্রচণ্ড ব্যথা আর মাঝরাতে বিকট চিৎকারে সবার ঘুম ভেঙে যেত। আপু চিৎকার করে বলতেন, ও আমার সন্তানকে নিয়ে যাবে, ওকে কেউ আটকাও। অবশেষে ডেলিভারির দিন এলো। হাসপাতালে সিজারের মাধ্যমে বাচ্চা হলো, কিন্তু অদ্ভুত ব্যাপার, জন্মের পর বাচ্চাটা একবারও কাঁদল না, শুধু বড় বড় চোখ মিলে চারপাশটা দেখছিল। 2 দিন পার হয়ে গেল, কিন্তু বাচ্চাটা এক ফোঁটা দুধও মুখে তুলল না। ধীরে ধীরে বাচ্চাটা কুঁকড়ে যেতে শুরু করলো এবং শুকিয়ে যেতে লাগলো। আইসিইউতে 4 দিন লড়াই করার পর শিশুটি মারা গেল। পুরো বাড়িতে শোকের ছায়া নেমে এলো। বাচ্চাটিকে বাড়ির কাছেই দাফন করা হলো। ওই দিন মাঝরাতে আমার আম্মু কোনো প্রয়োজনে ঘরের দরজা খুলছিলেন। বাইরে তাকাতে আম্মুর জান কেঁপে উঠল। তিনি দেখলেন আগুনের একটা জ্বলন্ত গোল্লা চাষিদের বাড়ির চারপাশে বন বন করে ঘুরে বেড়াচ্ছে। আম্মু দ্রুত ঘরের ভেতরে ঢুকে জানলার পর্দাটা একটু সরিয়ে দিলেন। দেখলেন আগুনের সেই গোল্লাটি যেখানে বাচ্চাটাকে কবর দেওয়া হয়েছে সেখানে গিয়ে ধোয়ার মতো মিলিয়ে গেল। সকালে আম্মু আমাদের সব জানালেন। পরে আপু আর সেই স্বপ্নের কথাগুলো আমাদের খুলে বলেছিলেন। তখনই আমরা বুঝতে পারলাম ওটা সাধারণ কোনো স্বপ্ন ছিল না। শান্ত ভাই, এটাই ছিল আমার দেখা ও শোনা আজকের ছোট ছোট 3টি ঘটনা। আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। শান্ত ভাই, আমার লেখা সত্য ঘটনাগুলো
সবার সামনে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার আরও অনেক সত্য ঘটনা আছে, সময় পেলে লিখে পাঠাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি রাসেল হোসেন রাজ, সাতক্ষীরা জেলা কলরা থানা, গ্রাম বিহুলিয়া। আল্লাহ হাফেজ। রাসেল হোসেন রাজ। আপনার পাঠানো ঘটনাগুলো জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সত্যি বলতে বাস্তব অভিজ্ঞতার মজাটাই আলাদা। কাল্পনিক গল্পর চেয়ে সত্য ঘটনা যে রোমান্স তা অন্য কিছুতে পাওয়া যায় না। ভৌতিকতা সবসময় চেষ্টা করে আপনাদের জীবনের এমন হাড় হিম করা গল্পগুলো সবার সামনে নিয়ে আসতে। বন্ধুরা, এই ছিল আজ আমাদের সেই তপ্ত মরুভূমিতে এক পশলা বরফ শীতল ভয়ের শিহরণ, তুষারের পাঠানোর সেই লোমহর্ষক অভিজ্ঞতা। গল্পটি শেষ হলেও এর রেশ হয়তো আপনাদের মনে আরও বেশ কিছুক্ষণ রয়ে যাবে। অন্ধকারের ওপারে কি আছে তা আমরা জানি না, তবে মাঝে মাঝে সেই অজানা জগৎ আমাদের দরজায় কড়া নাড়ে, ঠিক যেভাবে আজ নাড়ল। আজকের এই অভিজ্ঞতাটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আপনাদের এক একটি মন্তব্য আমাদের প্রেরণা যোগায় নতুন নতুন রহস্য খুঁজে বের করতে। যদি ঘটনাটি আপনাদের সত্যি শিহরিত করে থাকে তবে একটি লাইক দিতে ভুলবেন না। আপনাদের এই ছোট ছোট সমর্থনগুলোই আমাদের দীর্ঘ পথ চলার একমাত্র পাথেয়। আর হ্যাঁ, যারা আমাদের এই ভৌতিক পরিবারে একদম নতুন এবং এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে এখনই সাবস্ক্রাইব করে নিন। পাশের বেল আইকনটি চেপে অল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে পরবর্তী কোনো গা ছমছম গল্প আপনাদের অজান্তে মিস না হয়ে যায়। আমরা অনেক খুঁজে অনেক পরিশ্রম করে এই সত্য বা সত্য ছায়া ঘটনাগুলো আপনাদের মাঝে সাজিয়ে আনি, তাই আপনাদের ভালোবাসা আমাদের একান্ত কাম্য। মনে রাখবেন, আমাদের এই বিশেষ পরিবেশনাগুলো শুধুমাত্র এই চ্যানেলেই পাবেন, তাই নকল থেকে সাবধান থাকুন। সবাই ভালো থাকুন, সাবধানে থাকুন। রাতের আধারে পা ফেলুন, কে জানে হয়তো কেউ আপনার পেছনেই দাঁড়িয়ে আছে। দেখা হবে আগামী সপ্তাহে, আগামীকাল অন্য কোনো নতুন রহস্য আর ভয়ঙ্কর কোনো অভিজ্ঞতা নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।